সুধী দর্শক মণ্ডলী, উন্নয়নে পিকেএসএফ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা আলোচনা করেছি সিলেটের জমজম বাংলাদেশ নামক একটি সংস্থার নানামুখী উন্নয়ন কার্যক্রম সম্পর্কে। আজও আমরা আলোচনা করব এই প্রতিষ্ঠান সম্পর্কেই এবং একই বিষয়ে। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে উপস্থিত রয়েছেন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ আব্দুল করিম এবং জমজম বাংলাদেশের চেয়ারম্যান জনাব মঈনুদ্দিন চৌধুরী। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সুধী মণ্ডলী, শিক্ষা, স্বাস্থ্য, প্রশিক্ষণ ও সচেতনতার বৃদ্ধির মাধ্যমে মানুষের জীবনমান পরিবর্তনের ব্রত নিয়ে জমজম বাংলাদেশের পথ চলা। সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত ও পরিচালিত জমজম বাংলাদেশ জমজম চ্যারিটেবল ট্রাস্টের সহযোগিতায় কাজ করে যাচ্ছে। গত পর্বে আমরা আলোচনা করেছি তাদের কার্যক্রমের নানা দিক নিয়ে। আজও আমরা কথা বলবো জমজম বাংলাদেশের অন্যান্য কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। জনাব মঈনুদ্দিন চৌধুরী, আপনারা কোন পাঠ্যসূচি অনুসরণ করেন? আমরা গভর্নমেন্ট থেকে তাদের পাঠ্যপুস্তকগুলো নিয়ে গেছি। এটা প্রাথমিক সেই বইগুলো আমরা নিয়ে গেছি, আর সেইটাকে আমরা ফলো করতেছি। আর সাথে সাথে আমরা নৈতিকতার জন্য, ইসলামিক ধর্মশিক্ষার জন্য কিছু দিচ্ছি, যা তারা কোনোদিন পায় নাই। এটা কোন কোন বয়স থেকে আরম্ভ হয় আপনাদের এই বাচ্চাগুলো? কি একটা আমরা 5 থেকে 10 বছর বয়স। আচ্ছা স্যার, আপনি বিগত ডিসেম্বরের 26 তারিখে জমজম বাংলাদেশের কার্যক্রম সরজমিনে সচক্ষে দেখেছেন। এই যে বস্তি এলাকায় কার্যক্রমটা চালাচ্ছে জমজম বাংলাদেশ, এই কার্যক্রম দেখে স্যার আপনার অনুভূতি কি ছিল? সিলেট শহরে যে আমরা শুনেছি প্রায় 1000 বস্তি রয়েছে, আমার আগে জানা ছিল না। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের মাননীয় চেয়ারম্যান ডক্টর কাজী খলিকুজ্জামান আহমদ এবং আমি ওই দিন জমজম ট্রাস্টের জমজম বাংলাদেশের এই কার্যক্রম পরিদর্শন করি। আমাদের আগে জানাই ছিল না সিলেটে এতগুলো বস্তি আছে। জমজম বাংলাদেশ জমজম চ্যারিটেবল ট্রাস্টের সহযোগিতায় যে কার্যক্রমগুলো পরিচালনা করছে, এক কথায় এটা অত্যন্ত প্রশংসার দাবিদার। সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে জনাব মঈনুদ্দিন চৌধুরী সেখানে বিভিন্ন বস্তি থেকে ছেলে মেয়ে এনে প্রায় 400 শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করতেছেন এবং প্রায় 100 শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা, প্রায় 4000 ছাত্রছাত্রী। এবং এরা অন্য কোনোভাবে, এই বস্তির ছেলে মেয়েরা অন্য কোনো স্কুলে প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ পেত না। এরা সরকারি সিলেবাসের পাশাপাশি অঙ্ক, বিজ্ঞান ইত্যাদির পাশাপাশি ধর্মীয় শিক্ষাও পাচ্ছে এই স্কুলগুলোতে। এবং শুধুমাত্র শিক্ষা কার্যক্রম নয়, জনাব মঈনুদ্দিন চৌধুরীর যে কার্যক্রম আমরা দেখেছি জমজম বাংলাদেশে, সেখানে স্বাস্থ্য শিক্ষা দেওয়া হয়, সেখানে স্বাস্থ্য পরিচর্যা করা হয়, প্রশিক্ষণ দেওয়া হয়, কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পুরো জিনিসটা তারা মনিটরিং করে এবং যেসব আরও ভালো কাজ তারা পরিচালনা করেন, তার মধ্যে মেয়েদের বিবাহের অনুষ্ঠান করে থাকেন, খতনা, ছেলেদের খতনা। এইভাবে খতনা না করাইলে এই ছেলেগুলার খতনা করানো সম্ভব হতো না, এত হত দরিদ্র পরিবারের সন্তান। এবং এমন বস্তি যেখানে হয়তো অন্য লোকেরা যেতেই চাইবে না, এমন নোংরা পরিবেশ, সেখানে তিনি ভালো শিক্ষা প্রতিষ্ঠান করে শিক্ষার আলো ছড়াচ্ছেন। আমরা সচরাচর বস্তি বলতে যা বুঝি, আর এই সিলেটের বস্তির মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? ব্যক্তি মালিকানা জমিতে এগুলা গড়ে উঠেছে। এই জন্য খুব সরকারি রিকগনিশন নাই এখানে। আর তারপরে বড় বড় বস্তি নাই, এগুলা ছোট ছোট বস্তি, মনে করে 30-40টা ফ্যামিলি থাকে এবং খুব নোংরা পরিবেশে থাকে। একটা হয়তো বা টয়লেট হবে, আর এই 40টা ফ্যামিলি। কিন্তু সেখানে আপনি স্কুলের সেন্টার করতেছেন। জি, এই যে একটা স্কুলের জন্য যে একটা অবকাঠামোর তৈরির, একটা অবকাঠামোর প্রয়োজন হয়, একটা পরিবেশের প্রয়োজন হয়, সেই পরিবেশটা কি ওখানে আছে কিনা? ওই স্কুলের পরিবেশটা এখানে নাই, তবুও আমরা চেষ্টা করতেছি এটা করতে। আর এই বস্তি থেকে বাইর করে তাদেরকে যদি বাইর করে নিয়ে আসাটাও একটু কষ্ট হবে, সেই জন্য বস্তির ভিতরেই আমরা করতেছি এটা।
একটা গড় ভাড়া করে, স্কুলগুলো বস্তির ভিতরে, বস্তির ভিতরে একটা গড় ভাড়া করে তারপরে সেখানেই আমরা চালু করি। বের যদি করা হয় একটু দূরে গিয়ে যদি একটা সুন্দর পরিবেশ পাওয়া যায়, সেখানে কেন করা যাচ্ছে না? দুইটা কারণ আছে, যেতেও চাইবেন না আর কস্টলি হয়ে যায়। যেতে না চাওয়ার একটা কারণ হলো মা বাপ দুইজনে কাজে চলে যায়, আর এই যে 6, 7, 8 বৎসরের 9 বৎসরের ছেলে মেয়েদিকে আমরা নিয়ে আসি আমাদের এখানে, ওদের আবার ছোটো ছোটো ভাই বোন আছে 3-4 বৎসরে, তো ওদেরকে ফেলে ওরা আসতে পারে না। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সহযোগী প্রতিষ্ঠান, তাদের ভিত্তি অনেক শক্ত। এই যে PKSF যে শিক্ষা কার্যক্রমটা গ্রামেই কিন্তু কেন্দ্রীভূত, শহরে কিন্তু এখন পর্যন্ত ওই ধরনের উদ্যোগ নেওয়া এই বিষয়ে স্যার যদি কিছু বলতে চান। গ্রামের যে দারিদ্র আছে, যে দরিদ্র পরিবারগুলো, তাদেরকে সহায়তা যদি দেওয়া যায় এবং তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, প্রশিক্ষণের ব্যবস্থা করা যায়, কিছু পুঁজি দেওয়া যায়, তাহলে তারা নিজের গ্রামে বসে কিছু আয় উপার্জন করতে পারবে এবং গ্রামেই থেকে যাবে। শহরে বস্তি এলাকায় তাকে আর দৌড়াতে হবে না। তারপরেও বস্তি যে আছে এটা বাস্তবতা। এবং বর্তমানে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের কিছু কিছু প্রতিষ্ঠান বস্তি এলাকায় শিক্ষা স্বাস্থ্য কার্যক্রম পরিচালনা করছে, ঢাকা শহরে বা চট্টগ্রাম শহরে, বড় বিভাগীয় শহরগুলোতে। তো এক্ষেত্রে আমাদের যে বর্তমানে আমরা যে সব নজর দিচ্ছি, সার্বিক সমন্বিত পল্লী উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচন প্রচেষ্টা, আমাদের সমৃদ্ধি কর্মসূচি এবং অন্যান্য কর্মসূচি, যেখানে মানব কেন্দ্রিক, মানুষকে কেন্দ্র করে তার মানব মর্যাদা প্রতিষ্ঠা করা এবং সার্বিকভাবে দারিদ্র্যের সকল দুষ্ট ক্ষতকে আমরা মুছে ফেলার নিশ্চিহ্ন করা। এক্ষেত্রে আমরা এখন এই জমজমের মতো প্রতিষ্ঠান যারা শহর ভিত্তিক শিক্ষা কার্যক্রম, প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছেন, তাদের সেলাই প্রশিক্ষণ কার্যক্রম আছে, আমি দেখেছি কম্পিউটার প্রশিক্ষণ আছে দেখেছি, যারা এইসব এলাকায় এইসব প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটার প্রশিক্ষণ নিলে তারা আউটসোর্সিং করেও মাসে 20,000, 30,000 টাকা, 40,000 টাকা আয় করতে পারবে। এক্ষেত্রে আমরা চিন্তাভাবনা করছি এই ধরনের প্রতিষ্ঠানের মাধ্যমে আমরাও এই দারিদ্র্য বিমোচন এবং শিক্ষা পরিচালনা করা, স্বাস্থ্যসেবা দেওয়ার ব্যাপারে জমজমের মতো প্রতিষ্ঠানের মাধ্যমে বা আমাদের যেটা আমাদের যেসব সহযোগী সংস্থাতে তাদের মাধ্যমে আমরা দারিদ্র্য বিমোচন সূচক এবং উন্নয়নমূলক প্রশিক্ষণ দেওয়া, স্বাস্থ্যসেবা দেওয়া, শিক্ষা দেওয়া, আমরা এটা পরিকল্পনা করছি। স্যার আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আবার আপনাদের কাছে ফেরত আসবো, তার আগে একটি বিরতি নিতে হচ্ছে। শুধু দর্শক মণ্ডলী, বিরতির সময় এবং বিরতির পরেও আমাদের সাথে থাকবেন। শুধু দর্শক মণ্ডলী, বিরতির সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। বিরতিতে যাওয়ার পূর্বে আমরা আলোচনা করছিলাম জমজম বাংলাদেশের নানামুখী উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে। জনাব মঈনুদ্দিন চৌধুরী, আমরা শিক্ষা কার্যক্রম সম্পর্কে আলোচনা করলাম। আপনাদের তো স্বাস্থ্য সম্পর্ক অনেক কার্যক্রম রয়েছে এবং বস্তির বাইরে গ্রামীণ অঞ্চলেও আপনার কিছু কাজ রয়েছে, সে সম্পর্কে যদি একটু বলেন। 4টা রুরাল গ্রামে আমরা 4টা ফ্রাইডে ক্লিনিক করেছি এবং প্রত্যেক শুক্রবারে ডাক্তার সেই জায়গায় যান। MBBS ডাক্তার আমরা পাঠাই, শহর থেকে পাঠাই, আর আমাদের অ্যাটেন্ডেন্স আছে, সেখানে অ্যাপয়েন্টমেন্ট বানিয়ে রাখে। 20, 30, 40, 50 জন রুগী উনি দেখে আসেন এবং সিরিয়াস যারা হয় তাদেরকে আমরা নিয়ে আসি শহরে অ্যাম্বুলেন্স করে। আমাদের একটা অ্যাম্বুলেন্স ওয়ার সার্ভিস আমরা সিলেটে নিয়ে আসি, আরশিয়া উসমানী সরকারি হসপিটালে আমরা অ্যাডমিট করি। সেখানে আমরা ভালো ডাক্তার পাই, বেড পাই ফ্রি, আর ওষুধপত্র যা লাগে আমরা সাপ্লাই করি। এতে করে আমাদের 4টা এই মেডিকেল ক্লিনিক গড়ে উঠেছে এবং যেসব জায়গায় আমরা করেছি এইসবের আশেপাশে কয়েক মাইলের ভিতরে কোনো ডাক্তার নেই। আচ্ছা, একেবারে গ্রাম, একেবারে প্রত্যন্ত অঞ্চল যেটাকে বলে। কিন্তু এই যে বস্তির বাচ্চাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার কোনো কাজ আপনাদের নেই? আমাদের
খুবই আগ্রহ এগুলা করব, কারণ এগুলা অত্যন্ত জরুরি, কিন্তু আমাদের এই স্বল্পতার কারণে আর কি হয়তো আমরা আগ বাড়তে পারতেছি না। স্বল্পতাটা আমরা খোঁজ নেব যে আসলে স্বল্পতাটা কোন জায়গায়। তার আগে স্যার আপনার কাছে আমাদের জানার বিষয় সেটা হলো যে পিকেএসএফের যে স্বাস্থ্য কার্যক্রম যেটা রয়েছে, যেটা নিয়ে আমরা আলোচনা করছি, সেটা সম্পর্কে যদি স্যার একটু বলুন। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন সহযোগী সংস্থার মাধ্যমে স্বাস্থ্য সেবা প্রদান করে যাচ্ছে সমৃদ্ধি কর্মসূচি, যেটা মানব মর্যাদা কেন্দ্রিক, প্রত্যেকের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা আমরা পৌঁছে দিই। স্বাস্থ্যকর্মী আছে, MBBS ডাক্তার আছে, মেডিকেল টেকনিশিয়ান আছে, স্যাটেলাইট ক্লিনিক হয়, স্ট্যাটিক ক্লিনিক হয়, এবং প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে স্বাস্থ্য ক্যাম্প পরিচালনা করা হয়। স্বাস্থ্যকর্মী আছে, এরা প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করে, যার ব্লাড প্রেশার আছে, চোখের ছানি আছে, ডায়াবেটিস আছে, এগুলো পরীক্ষা করে। চোখের ছানি যাদের আছে তাদের সময় সময় আমরা আই ক্যাম্প করি, চক্ষু ক্যাম্প করে, এদের অপারেশনের ব্যবস্থা করে আমরা উন্নত মানের হাসপাতালে নিয়ে। এইভাবে আমাদের লক্ষ্য হলো যে কোনো ছানিওয়ালা রোগী আমাদের ওই নির্বাচিত ইউনিয়নে থাকবে না, কোনো সিরিয়াস অসুস্থ রোগী থাকবে না, প্রত্যেকে স্বাস্থ্য সেবা পাচ্ছে। এবং আমাদের যারা স্বাস্থ্যকর্মী তারা লিস্ট করে রুটিন মাফিক স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছে, এবং তাদের সমাজে তাদের মর্যাদাও বৃদ্ধি পাচ্ছে। তারা খুব বেশি শিক্ষিত না, হয়তো SSC HSC পার স্বাস্থ্যকর্মী, কিন্তু তাদেরকে ডাক্তার আপা হিসেবে ডাকে, কারণ তারা তৃণমূল পর্যায়ে দরিদ্রতম মানুষগুলাকে ব্লাড প্রেশার মাপতেছে, ডায়াবেটিসটা রক্তের গ্রুপ ঠিক করে দিচ্ছে, রক্তের গ্রুপটা ঠিক করে দিচ্ছে, যাতে কোনোদিন তার কোনো রক্তের প্রয়োজন হলে হঠাৎ করে কোন গ্রুপের রক্ত। এইভাবে দুয়ারে দুয়ারে আমরা স্বাস্থ্য সেবা পৌঁছে দিচ্ছি পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন, এবং এতে করে আমাদের একটাই লক্ষ্য, টেকসইভাবে দারিদ্র্য বিমোচন। মনিউদ্দিন ভাই, আপনি বলছিলেন স্বল্পতার কথা, আমি বুঝতে পারছি এটি হয়তো তবিল স্বল্পতা। এই যে আপনি কার্যক্রমগুলি পরিচালনা করছেন, অনেক নানামুখী কার্যক্রম পরিচালনা করছেন, এর ব্যয়টা কিভাবে নির্বাহ হয়? প্রথমত আমাদের জানার বিষয় হচ্ছে যে কত টাকা আপনি বার্ষিক খরচ করেন এর জন্য, এবং এটার উৎসটা কি? সর্বপ্রথম আমি যখন আরম্ভ করি তখন লন্ডনে আমার একটা বাড়ি ছিল, সেই বাড়িটা এটাতে দান করেছি। এটা যত ইনকাম আসবে এটাতে খরচ। এই প্রতিষ্ঠানকে দান করেছেন? জি, এই প্রতিষ্ঠানকে দান করেছি। তারপরে আমার ফ্যামিলির সবাই, আত্মীয়স্বজন যারা রয়েছে, সবাই বেশ টাকা দেন। এখন আরও আত্মীয়স্বজন, বন্ধু বান্ধব, তারপরে সবাই আমার এই কাজ, আমার কাজ দেখতেছেন, এবং কাজ দেখেই ওরা আমাকে টাকা দিচ্ছে। তো এটা যদি আমার আরো বৃদ্ধি পায়, তা আমার হাতে অনেক কাজ চলে আসছে। এখন কিরকম, যেমন গত বছর আপনি কত টাকা খরচ করেছেন এটার জন্য? গত বছর মনে হয় 2.5 লক্ষ টাকা। এর আগের বছর ছিল 2.5 কোটি টাকা। এর আগের বছর ছিল 1,80,00,000। 1 কোটি, তার মানে 1,80,00,000 ক্রমান্বয়ে এটা বাড়তেছে। একটা স্বপ্ন আছে যে এটা কোন পর্যায়ে আপনি নিয়ে যেতে চান এই প্রতিষ্ঠানটা? আমি চাচ্ছি তো সিলেট শহরে 1000-এর মতো বস্তি আছে, তো আমি তো এখন পর্যন্ত 100টায় আপনি কাজ করেছি। এখন আমার ইচ্ছা এই 1000 বস্তিতে আমি যাব, সব আমি কন্ট্রোল করে একটা চেহারা বাইর করে দিব যে মানুষের শিক্ষা পাইলে কীরকম তারা উন্নতি হতে পারে। এবং আমি চিন্তা ভাবনা করতেছি আগামী বছর একটা ইভেন্ট করব এই 4000 বাচ্চাকে দিয়ে। তখন সবাই নজরে পড়বে যে এই অবহেলিত বাচ্চাগুলা এখন আর অবহেলিত নয়, এটাই আমার, তাদের পেছনে কেউ আছে এবং তারা সামনের দিকে আগে। তো আমার ইচ্ছা যে আমি 1000 বস্তিতে যাব, এবং ওরা যখন মোরাল জ্ঞান পাবে তখন এই বস্তিগুলার আর কোনো ক্রাইম থাকবে না, এটা আমার আশা। আচ্ছা, আপনি সেই স্বপ্ন নিয়ে সেই স্বপ্ন নিয়ে যে তারা মানুষ হিসাবে যাতে বাস করতে পারে, সেইটাই আমার। এবং স্যার যেটা বললেন যে মানব মর্যাদা বিষয়টি নিশ্চিত হবে। মানব মর্যাদা, এখন তাদের কোনো মর্যাদা নাই, কোনো স্কুলে তাদের জায়গা নাই, কোনো জায়গায় তারা যেতে পারতেছে না। এখন আমরা যাদেরকে গড়ে দিচ্ছি ওরা সব জায়গায় এখন যেতে পারতেছে, এবং এদের মধ্যে অনেক ব্রেইনি ছেলেরা বাইর হয়ে আসতেছে এই আপনাদের এই উদ্যোগের কারণে। স্যার, আমরা যেভাবে শুনলাম যে সিলেট অঞ্চলে পিকেএসএফের যে সহযোগী সংস্থা আছে তাদের পরিমাণ আসলে কম, মানে তুলনামূলকভাবে নর্থ বেঙ্গল বা অন্যান্য ডিভিশনে যে আধিক্যতা প্রতিষ্ঠানের
সেদিক থেকে সিলেট ডিভিশন সিলেটও কিন্তু অনেক গরিব মানুষ রয়েছে, হাওর বাওর সিলেট শহর ছাড়াও হাওর বাওর এখানে পিকেএসএফের কার্যক্রম বাড়ানোর কোনো পরিকল্পনা ছাড়া আপনাদের আছে? ধন্যবাদ। জনাব মঈনুদ্দিন চৌধুরী যে কাজটি করছেন, অবহেলিত এবং দরিদ্রতম ছেলে মেয়ে যারা অন্য কোথাও গিয়ে এই শিক্ষার সুযোগ পেত না, আমাদের সমাজে অনেক দরিদ্র এবং অবহেলিত ছেলে মেয়ে আছে, যেমন দলিত সম্প্রদায়, তাদের ছেলে মেয়েকে কেউ স্কুলে বসতে দিতে চায় না, ভর্তি করাইতে চায় না, যেমন চা শ্রমিক, এদের ছেলে মেয়েরা অত্যন্ত কোনো স্কুলে যাওয়ার তেমন সুযোগ পায় না, যেমন পতিতালয়ের ছেলে মেয়ে, এদেরকে কেউ স্কুলে ভর্তি করাইতে চায় না। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের অনেকগুলা সহযোগী সংস্থা আছে যারা পতিতালয়ের ছেলে মেয়েদেরকে পুনর্বাসিত করে এবং পতিতালয়ে এদেরকে আমরা সেফ হোম বলি, যেমন টাঙ্গাইলে আছে, আমাদের যশোরে আছে, রাজবাড়ী আছে। এই সেফ হোমের যিনি নির্বাহী প্রধান, তাকে এই ছেলে মেয়েগুলা ছোট অবস্থায় এই ছেলে মেয়েগুলাকে নিয়ে এসে লালন পালন করে শিক্ষা দেয়। এই প্রতিষ্ঠানের প্রধানকে তারা পিতা বলে সম্বোধন করে এবং এই ক্ষেত্রে অন্যান্য জেলায় যেমন কার্যক্রম আছে, চট্টগ্রাম জেলায় এবং চট্টগ্রাম জেলা এবং সিলেট বিভাগের বৃহত্তর সিলেটের সুনামগঞ্জ এবং অন্যান্য এলাকায় তুলনামূলকভাবে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহযোগী সংস্থার সংখ্যা কম, কারণ সেটা এমন ধারণা যে সিলেট এবং চট্টগ্রাম ধনী এলাকা, এখানে দরিদ্র মানুষের সংখ্যা আসলে তুলনামূলকভাবে একটু কম, বাট এমন পকেট আছে চট্টগ্রামে এবং সিলেটে সুনামগঞ্জে যেখানে অনেক দরিদ্র লোক আছে। তো এইসব এলাকায় নীতিগতভাবে আমরা সম্মত হয়েছি যে বৃহত্তর সিলেটে এবং বৃহত্তর চট্টগ্রামে যেখানে প্রয়োজন আছে আমাদের সহযোগী সংস্থার শাখা স্থাপন করা, সেবা প্রদান করা, সেখানে আমাদের সেবা আমরা প্রদান করব, শাখা বৃদ্ধির অনুমোদন প্রদান করব, আমরা প্রয়োজনীয় অর্থ ব্যয় করব যাতে এই অতি দরিদ্র ছেলে মেয়েগুলাকে জনগণের শিক্ষার আওতায় আনা যায়, স্বাস্থ্য সেবা প্রদান করা যায়। এই যে কাজগুলো সম্পর্কে আমরা আলোচনা করছি, এই কার্যক্রমের বাইরে কি আরও কোনো কার্যক্রম আছে কিনা যেটা আমরা আলোচনা করি নাই আপনাদের প্রতিষ্ঠান? আমার কাছে আছে 150 জন বিধবা এতিম, তাদেরকে আমরা প্রত্যেক মাসে 500 টাকা থেকে 1500 টাকা পর্যন্ত ফ্যামিলির সাইজ বুঝে আমরা অর্থায়ন করি। আর আমরা ডিপ টিউবওয়েল করি ওই সেফ ওয়াটারের জন্য। আর সিডোরও কিন্তু আপনি অনেক কাজ করেছেন। সিডোরে আমি অনেক কাজ করেছি। সিডোরে আমি একটা জমি কিনেছি, 77টা ঘর বানাইছি সেখানে, ওই জমির উপরে বানাইয়া এই 77টা পরিবারকে এখানে বসবাস করেছি। করে এই 47টা নৌকা বানিয়ে তার সাথে ওই যে নেট মাছ ধরার জন্য, এবং একটা নৌকাতে 2 পরিবার লাগে, 2 জন লাগে, একটা নৌকাকে 2টা পরিবারে ভাগ করে দিয়েছেন। তো এই করে একটা পুরা গ্রামকে আমরা গড় করে দিয়ে, তাদেরকে কর্মসংস্থান করে দিয়ে, তাদেরকে ফুল এস্টাবলিশ করে। এটা কোন জায়গায়? এটা এই বরগুনার পাথরঘাটা। আমি সেই জায়গায় গিয়েছি, আমি 2বার সেই জায়গায় গিয়েছি, যদিও অনেক কষ্টের ব্যাপারে এইসব জায়গায় যেতে অনেক কষ্ট হয়, তবুও গিয়েছি, কিন্তু এগুলা করার পরে আর যাওয়ার সুযোগ আমার হয় নাই। আপনার হয় নাই? আমার পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের মতো প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী স্যার আপনার পাশে বসা, এই প্রতিষ্ঠানের কাছে আপনার প্রত্যাশা কি? এই প্রতিষ্ঠানের কাছে প্রত্যাশা হলো এই সব কাজে আমরা অনেক দক্ষতা অর্জন করেছি। আশা করি ওনারা আমাদের সাথে থাকলে আমাদের আর কোনো ভয় নাই এবং সামনে চলার পথটাও মসৃণ হবে, অনেক উন্মুক্ত হয়ে যাবে। স্যার, জনাব মঈনুদ্দিন চৌধুরীর প্রত্যাশাটা কতটা পূরণ করা যায় স্যার? উনি অত্যন্ত প্রশংসনীয় কাজ করেছেন, ব্যক্তিগত উদ্যোগে, পারিবারিক উদ্যোগে। আমার জানা মতে ওনার ছেলেরাও প্রতি মাসে ওনারকে সহায়তা করে, আর্থিক সহায়তা প্রদান, যেটা অত্যন্ত প্রশংসাযোগ্য। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন একটি ইনোভেটিভ অর্গানাইজেশন, যেখানে দারিদ্র্য বিমোচনের জন্য যে কোনো সহায়তা দিতে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন সর্বদা প্রস্তুত। আমরা পরীক্ষা করে দেখব এই ধরনের প্রতিষ্ঠান, বিশেষ করে জমজম বাংলাদেশকে আর্থিক, কারিগরি ও আর্থিক কোনো প্রকার সহায়তা করা যায় কিনা আমরা পরীক্ষা করে দেখব, এবং আমার বিশ্বাস যে আমরা কোনো না কোনোভাবে সহায়তা
করার একটা উপায় খুঁজে বের করতে পারবো। স্যার, আপনাকে আমরা প্রশংসা করি কার্যক্রমে। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ এই সমৃদ্ধ আলোচনায় আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ জনাব মঈনুদ্দিন চৌধুরী আপনাকে। ধন্যবাদ আব্দুল করিম ভাইকে, ধন্যবাদ জসিম ভাইকে, এবং ধন্যবাদ এই বাংলা ভিশনকে এবং সকল দর্শকবৃন্দকে যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন, উপভোগ করতেছেন। সুধী দর্শক মণ্ডলী, বাংলাদেশের সামাজিক সূচকের অগ্রগতি এখন অনেক দেশের জন্য উদাহরণ। এক সময়ের তলাবিহীন ঝুড়ি এখন মধ্যম আয়ের দেশের পথে। এই স্বপ্ন পূরণে সরকারের প্রচেষ্টার পাশাপাশি জমজম বাংলাদেশের মতো আরও বেসরকারি প্রতিষ্ঠান এগিয়ে আসবে সে প্রত্যাশা আজকের অনুষ্ঠান শেষ করছি। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল।